দেখতে পাচ্ছি যে রক্ষা কবচ দেওয়া হচ্ছে। কিসের রক্ষা কবচ হয়? একটা অপরাধী যাকে হ্যান্ডকাপ দিয়ে হিট করে টেনে নিয়ে গিয়ে জেলে ভর্তি করার কথা, তবে বিদেশে পালিয়ে গেলে ও আর ফেরত আসবে না, এটা আমি বলে দিলাম। প্রচন্ড যদি একটা আন্দোলন না ওঠে এবং আমাদের জুডিশিয়ারি যদি রিফর্ম না করা হয়, ও জেলে যাবে না। এসব রক্ষা কবচ টবচগুলো বাজে কথা। এটা আমাদের দেশের সুনামি হয়ে গেছে। সুনামিটা কখনো একটা ঘর একটু জল ঢেলে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেওয়া না। সুনামি মানে কারোর জানলা ভেঙে বেরিয়ে গেছে, কারোর কারোর বাড়িটাই হয়তো ধসে গেছে। সো দেশটাই একটা সুনামির মধ্যে দিয়ে গেছে, মানে অদেখা একটা সুনামির মধ্যে দিয়ে গেছে। একটু টাইম লাগবে, হতাশ হবেন না, সব কিছু রিফর্ম হবে। পুলিশ এখন আমাদের জনগণের পক্ষে এসছে, পুলিশের কাজ করছে। ওই যে শাসকের আইনটা বন্ধ হয়ে আইনের শাসন, এই জিনিসটা এসছে। ভয় আউট, ভরসা ইন, এগুলো হচ্ছে। একটু ধৈর্য ধরুন, একটু টাইম লাগবে। কারণ স্যার, আগামীকাল 21শে জুলাই, এই 21শে জুলাই নিয়ে আমাদের রাজ্যে বিগত বেশ কদিন ধরে বেশ উত্তেজনা চলছে। মানে 21শে জুলাই আদৌ কার? মানে ঋতব্রতপন্থী তৃণমূল নাকি মমতাপন্থী তৃণমূলের? এদিকে আবার কংগ্রেসও বলছেন যে এবছর থেকে তারাও নাকি 21শে জুলাই পালন করবেন। তো মানুষ তো কনফিউজড। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 21শে জুলাই যে কমিশন বসানো হয়েছিল 2011 সালে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী পদে আসেন, তারপর সেই রিপোর্ট সামনে এসেছে। সেখানেও একটা দুর্নীতি বা সেখানেও একটা গাফিলতির বুঝতে পেরেছি। 21শে জুলাই নিয়ে আমার একটা কিছু বলার আছে হলো এই, মানে আমি তো কথা বলতে বলতে মাঝে মাঝে জানি রসিকতা বোধটা জেগে ওঠে, সেটা বুঝতে পারি ভালো। আমার তখন 21শে জুলাই আল কায়দা আইসিসও দাবি করেছে, ওরাও পাকিস্তানে আর আল কায়দা আফগানিস্তানে, যেখানেই হোক পাহাড়ের মধ্যে, ওরাও দাবি করেছে 21শে জুলাই। 21শে জুলাই ব্যাপারটা নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলতে যাওয়াটাও একটা বিড়ম্বনা। কারণ কে যে কোথায় কি করে রেখেছে সবই এখানে, তো লাশের রাজনীতি একটা কথা উঠেছিল না মাঝে। আই এম ভেরি শকড অ্যাবাউট দিস কাইন্ড অফ থিংস, যে কি করে এরকম এ একরকম কথা বলে, ও একরকম কথা বলে, এটা চায় সে সেটা চায়। এটা কার আমি জানি না, ওরাই ঠিক করুক। যে দলটার মা বাপই নেই, যে দলটাই যে করেছিল সেই এখন বাইরে, সে এখন ফেসবুকে একটা চেয়ারে বসে ফেসবুক দিল্লি হিল্লি সব ঘুরে এসে এখন ওইখানে গিয়ে দাঁড়িয়েছে। আমি এই ব্যাপারে আর কোনো কমেন্ট করবো না, কারণ দুর্নীতি মানে তৃণমূল মানেই দুর্নীতি। যেটা গেছে আপদ গিয়েও তো যায় না, সেই দুর্নীতি হবেই, সব জায়গাতেই দুর্নীতি। ওরা কত লক্ষ টাকা এখানে, কত লক্ষ টাকা সেখানে, কাকে 1000 টাকা দেওয়ার কথা তাকে কিছু দেবে না। পয়সা কোত্থেকে দেবে ভাই? পয়সা দেবে কোত্থেকে? পুরোটাই তো চুরি করেছে ভাইপো এবং তার সাংঘাতরা দিয়েছে। কাজে এইটা নিয়ে আর বেশি ভেতরে ঢুকে তোমাদেরও অবমাননা, আমাদেরও অবমাননা। কিন্তু স্যার, আজকে যে রিপোর্টটা বেরিয়েছে, ওই রিপোর্টে স্যার যারা সাধারণ মানুষ যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল 21শে জুলাইয়ের, প্রায় 12 জন মতো মারা গিয়েছিল, অনেক মানুষ আহত হয়েছিলেন। সেই রিপোর্ট কথা বলছে যে এই রিপোর্ট অনুযায়ী ওই 12 জনকে 25 লক্ষ করে টাকা, এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে প্রায় 5 লক্ষ করে টাকার একটা দেওয়া হোক, যাতে তারা আশ্বাস পাক। কিন্তু ওই টাকাটাও দেওয়া হয়নি। দেওয়া হবে না কেন? কি ব্যাপারটা? এগুলো চুরির টাকা। আর এগুলো তো একটা লজ্জার ব্যাপার যে যতবারই টাকার কথা বলা হয় টাকাটা দেওয়া হয় না। আর টাকা দেওয়া হবে ওখানে, মারা গেলে তাকে তো পুরো পরিবারটাকে রিসাসিটেট করা হবে। দেখুন, যখন অভয়া কেস হয়েছিল, প্রথমে ওই মহিলা পুরো দাঁড়িয়ে মাইক্রোফোনে বলেছে 10,000 টাকা দেওয়া, 10 লাখ টাকা দেওয়া যেতেই পারে। এগুলো খুব অপমানজনক ঘটনা। এগুলো যত আমরা আলোচনা করব, যদি ডিজিটাল টাইপ হয়ে ইউরোপে বা আমেরিকায় বাইরের লোকেরা দেখে, তারা লজ্জায় কান্নাল হয়ে যাবে। যে লোকে মারা যায় 25 লাখ টাকা দিল, তখন সেটা আন্দোলনটা শান্ত করতে করেছে। টাকা তো পকেটে গেছে অন্যভাবে, অন্য রাঘব বলরা গিলে খেয়েছে। ওইসবের হিসেব ভাই চেয়ে কোনো লাভ নেই, কেউ কিছু পাবে না। সুরেন্দ্রবাবু এটাকে ইউজ করে বলেছেন যে কালকের সভাটা এমনিতেই লোক হবে না, উনি তাই জন্য এটা পাবলিককে জানাতে চান, তাই জন্য কমিশনের রিপোর্টটা জানিয়েছেন। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এইটাই ওদের রাজনীতি ছিল। এবং এই প্রশ্নটা উঠছে স্যার যে মহাকরণ এবং লালবাজার থেকে যে সমস্ত প্রমাণ বা তথ্য সেগুলো লোপাট হয়ে গেছে। অভয় কেসে হয়েছিল, কামদুনিতেও তাই হয়েছে। এখানে অপরাধ মানে গভীরতম অপরাধ, এমন না ছোটখাটো অপরাধ যেটা কাপ ভেঙে ফেলেছি ভাই, সবাই কাটা কাপ ভেঙে গেলে তুমি করো সেটাকে ফেলে দেবে, ভেঙে পরিষ্কার করে দেবে জায়গাটা। গভীরতম অপরাধগুলো এর কোনো জবাব হয় না, এর কোনো সুরাহা হয় না, কাছে গায়েব হয়ে যাবেই। এই নিয়ে কথা বলতে পার লজ্জা লাগে ভাই। ও হয়ে গেছে, দর্শকরা নিজেরাই নিজেদের উত্তরটা দিয়ে দিন, আমি এক্সট্রা করে আর কি বলবো। গায়েব হয়েছে, টাকার খেলা হয়েছে, ওই 25 লাখের 20 লাখ গেছে গায়েব করতে।
তাহলে তো মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করলেন একদম। ইমোশন নিয়ে খেলেনি, এখনো থ্রেটনিং দিচ্ছে ফেসবুকে, আমি শুনেছি কদিন আগেও বলেছে। তাহলে কিন্তু ভয় আছে, রক্ত হিম হয়ে যাবে, এই ভয় দেখানো। আমি দেখো, আবার একদিক দিয়ে বলবো বেশ করেছে, ভয় দেখিয়েছে। আমরাই সেইখানে পড়ে রয়েছি, কারণ কোর্টের জাজমেন্ট যেগুলো বেরোচ্ছে, কোর্টের জাজমেন্টগুলোতে বোঝাই যাচ্ছে যে আমাদের কোনো স্টেবিলিটি নেই, আমাদের স্টেবিলিটি নেই, তাই আমরা মার খাবো। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও রক্ষা কবচ পেলেন ডিজে মামলা কেসে, এবং তার সাথে সাথে উনি অ্যাপিল করেছিলেন যে ওনাকে বিদেশে চোখের ডাক্তারের কাছে যেতে দেওয়া হোক। সেটি বিচারপতি নাকচ করেছেন। উনি বলেছেন যে আমাদের দেশে যথেষ্ট স্বাস্থ্য ব্যবস্থা উন্নত, আপনি এখানে থেকে চিকিৎসা করান, দরকার হলে এসএসকেএম এ একটা মেডিকেল বোর্ড বসানোর দায়িত্ব নেওয়া হোক। এই সমস্ত কথা চলছে। উনি কি সত্যি পালিয়ে যাওয়ার জন্যই এই আবেদনগুলো করছেন বলে মনে করছেন? গ্যাপটা দিলাম, উনি কি দেশ ছেড়ে চলে যাওয়ার জন্যই কি এই রাস্তা অবলম্বন করার চেষ্টা আমার করেন? মনে হয় এটাই খুব রক্ত হিমেল করা খবর হচ্ছে, যে ওকে একসময় কিছু কিছু অ্যালাউয়েন্সেস গুলো দেওয়া হয়েছিল, রক্ষা কবচ টবচ গুলো, এগুলো তো কোনো মানে হয় না। রক্ষা কবচ কোথেকে এসেছে, এই কথাটা লজ্জা করে না? আমি জানি না, আমাকে জাজের এগেনস্টে কমেন্ট করলে তো দেশের বিরুদ্ধে কমেন্ট করা হয়, তাই না? জাজের বিরুদ্ধে কমেন্ট করা, দেশের বিরুদ্ধে কমেন্ট করা। যখন চন্দ্রচূড় মহাশয় খেলছিলেন, তখন আমি কমেন্ট করেছিলাম চন্দ্রবোড়া কমেন্ট করে এক ইউটিউবার কেস খেয়েছিল। কেসটা আমি খাইনি, আমি বেঁচে গেছি, ও বেচারা পুরো মানে হি ওয়াজ হ্যারাসড ফর ইট। তো চন্দ্রবোড়াকে আজকে বোঝা যাচ্ছে সেটা চন্দ্রবোড়া থেকেও নিকৃষ্ট। চন্দ্রবোড়া লেজে পা পড়লে কামড়ায়, চন্দ্রবোড়া লেজে পা পড়লে কামড়ায়, তাহলে চন্দ্রচূড় আমাদের কামড়ালো কেন? আমি যাদের এগেনস্টে কমেন্ট করতে পারি, এগুলো কমেন্ট করা খুব রিস্কি আমাদের পক্ষে। কেন কি দেখতে পাচ্ছি যে রক্ষা কবচ দেওয়া হচ্ছে, কিসের রক্ষা কবচ হয়? একটা অপরাধী যাকে হ্যান্ডকাপ দিয়ে হিট করে টেনে নিয়ে গিয়ে জেলে ভর্তি করার কথা, তবে বিদেশে পালিয়ে গেলে ও আর ফেরত আসবে না, এটা আমি বলে দিলাম। এটা খুব বিচ্ছিরি অ্যালাউন্স দেওয়া হবে, হি উইল নেভার কাম ব্যাক। এদিকে ওনার যে আমতলার যে পার্টি অফিস, ওটা যেহেতু বেআইনি এই হিসাবে বুলডোজার চালানো হয়েছে, তার এবং তার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে আইন প্রয়োগ করে আজ বিজেপি পার্টি অফিস ভাঙছে, 31-এ যখন আবার তৃণমূল ফিরে আসবে তখন সেই নীতি প্রয়োগ করে বিজেপির পার্টি অফিসও ভাঙা হবে। এটা নিয়ে কি বলতে চাইবেন? সো দ্য থ্রেট কালচার যেটা করেছিল, কোণঠাসা হয়ে থ্রেট কালচারের তকমাটা ছাড়তে পারেনি না। ম্যানারিজম হয়ে যায় না, একটা হিরো কাঁদবে কি কথা বলে, 10টা ছবি তার হিট হয়েছে, কাঁদবে কি সে কথা বলে যাচ্ছে। একটি কানের সবাটিয়া চর মেরে যেদিন পুলিশ ওকে নিয়ে যাবে ভিতরে, সেদিনই জবাব হবে, ততদিন আমাদের এই সবগুলো শুনতে হবে। এটা পুলিশের লজ্জা, দেশের লজ্জা, জনগণের লজ্জা। আমাদের অপমান যে ও এখনো জেলের বাইরে আছে। যেমন বাইরে বেরিয়ে প্রত্যেকটা বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সবার কাছে সবাইকে শুনতে হচ্ছে যে এই ছেলেটা বাইরে কেন। রাস্তায় দেখে লোক আমাকে, স্যার একটা সেলফি তুলবো, একটা সেলফি তোলে, স্যার এটা কবে জেলে যাবে। একজন মানে একটা বড় কনফারেন্সে গেলাম, কনফারেন্সে 10 জনের সঙ্গে ছবি উঠলো, সেখানে প্রত্যেকটা জায়গায় সখানেকের ওপর লোক, শয়ে শয়ে লোক, তারা প্রত্যেকটা জায়গায় জটলা করছে, ও কবে জেলে যাবে, ও কবে জেলে যাবে। জেলে যাবেই না, ধরে নাও আমাদের দেশের এইটাই হয়। প্রচন্ড যদি একটা আন্দোলন না ওঠে এবং আমাদের জুডিশিয়ারি যদি রিফর্ম না করা হয়, ও জেলে যাবে না। এসব রক্ষা কবচ টবচগুলো বাজে কথা। আমি তোমাকে একটা গুলি চালিয়ে দিলাম, আমার রক্ষা কবচ হবে? হওয়া উচিত না, কখনোই নয়। আমি তোমার ঘরে আগুন লাগিয়ে দিলাম, আমি তোমায় খুন করে দিলাম, জাহাঙ্গীর ফাঙ্গির শেখ শাহজাহান জাহাঙ্গীরের মতো দুর্ধর্ষ গুন্ডা, সেই মুঘল আমলের মতো ওইরকম করে তোমার রক্তের হোলি খেলে দিলাম, আমার রক্ষা কবচ না। কোন মুখে চাইছে আর কে দিচ্ছে? তো আপনারা সবাই বুঝে নিন, আমাদের সবাই রাস্তায় নেমে জুডিশিয়ারি সিস্টেম চেঞ্জ করতে হবে, এবং দিল্লিকে বুঝতে হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বুঝতে হবে, মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রীকে বুঝতে হবে যে জুডিশিয়ারি চেঞ্জের সময় এসে গেছে। কি বিল একে পাস করাতে হবে আমি জানি না, আমি একজন লে পার্সন হিসেবে বলছি। এখানে তো আবার বিল টিল খেলা আছে, মাম খেলবে, এ খেলবে, ও খেলবে, অনেকে খেলবে। এই বিলটা পাস করিয়ে আমাদের জুডিশিয়ারিকে মানে চেঞ্জ করতে হবে এমন ভাবে যাতে এখানে শক্ত এক্সেম্পলারি শাস্তি। স্যার, এই যে বিলের কথা বলছেন স্যার, এখানে রাজ্যে বর্তমানে নতুন সরকার আসার পর গুন্ডা দমন আইন নীতি চালু হয়েছে, এই প্রসঙ্গে কি বলতে চাইবেন? গুন্ডা দমন আইন যেটা যা করা হয়েছে আজকে 5 মিনিটের মধ্যে চালু করা হয়েছে, এটাই আমি বলছি, এখনই চালু অন দ্য স্পট। এর তো অসুবিধা কি আছে? তুমি এটা নিয়ে রাজনীতি করবে কেন? তুমি গুন্ডা না, ব্যাস, তাহলে তুমি রাজনীতি করবে না। যে প্রশ্ন করছে সে গুন্ডা। গুন্ডা দমন করলে তোমার অসুবিধা, তাহলে তোমার ঘরে ইট পড়লে পুলিশ যাবে না,
তোমার ঘর ভাঙচুর হলে যাবে না, রেল লাইন উপর হলে পুলিশ যাবে না, গুন্ডা দমন আইন হলে পুলিশ গিয়ে কি করবে? পুলিশের তো নিজেরও বেইজ্জতি। হু করে যে উর্দি পড়ে লোকগুলো যাবে, তোমার একটা র্যাপিড রেসপন্স যে সিস্টেমটা গিয়ে তোমাকে যে বাঁচাতে চাইবে, হাতে কোনো আইন নেই ভাই, উল্টে ওরাই কেস খাবে। আচ্ছা, আমি যদি পুলিশের চাকরি করি, আমার কি হাতে উপায় রইল? গুন্ডা দমন আইনটা যদি আমার হাতে ইনপ্রিন্ট সাইন স্ট্যাম্প দিয়ে না দেওয়া হয়, তার মানে তুমি গুন্ডা দমন, যেটা বদমাইশকে সিধে করা, অপরাধীর শাস্তি দেওয়া, এটা আমার হাতে দিয়ে দিচ্ছে, উল্টে পুলিশের হাতেই হ্যান্ডকাফ, পুলিশ কিছু করতে পারছে না। ইমিডিয়েটলি গুন্ডা দমন আইন চালু করা উচিত। স্যার, আজকে শুভেন্দু স্যার জানিয়েছেন অফিসিয়ালি যে বাংলা ভাষা সমস্ত সরকারি দপ্তরে অফিসিয়াল ভাষা। এটা কতটা মানে খুশির খবর বলে মনে করছেন? এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না, আমায় দেখতে হবে উনি কি স্টেটমেন্টটা করেছেন। অফিসিয়াল ভাষা বাংলা ভাষা হওয়া একটু মুশকিল আছে, অফিসিয়াল ভাষা বাংলা ভাষা হওয়া মুশকিল আছে, কেন কি হোল ওয়ার্ল্ডটা তো ইংলিশ, মানে বাংলায় চিঠি লিখে, মানে বাংলায় চিঠি আবেদন করা যাবে, একটা আবেদন করা যাবে, তাহলে ঠিক আছে, কিন্তু সেটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করা যাবে না, কারণ কোর্টের ল্যাঙ্গুয়েজটা তো ইংলিশ। কোর্টের আমরা যেটা বই পড়ি সেটা ইংলিশ, সেখানে আমরা তো ওই রকম ভাবে স্বয়ং সম্পূর্ণ নই। চায়না এটা করতে পারবে, ম্যান্ডারিনস করতে পারবে, রাশিয়ানসরা করতে পারবে, যাদের হাতে কমপ্লিট দখলটা রয়েছে, সে বলতে পারবে যে আমি আমার ভাষা ছাড়া কথা বলবো না, আমার ভাষায় সংবিধান হবে। আমরা বোধহয় সেই জায়গায় নেই, এই ব্যাপারে আমার কোনো কমেন্ট না করাই ভালো। বাংলা ভাষার কোনো যদি স্থান দেওয়া হয় আলাদা করে, তাতে আমি খুশি হব, কিন্তু ইংলিশটাকে যেন অবজ্ঞা না করা হয়। আর ইংলিশটাকে অবজ্ঞা করা হলে আমার যেটা টেক্সট বুক সব কিছুরই, যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং সবকিছু টেক্সট বুক ইংলিশে, কাজে ওইটা করে যখনই এগুলো করা হবে কিছু লোকের জন্য অসুবিধা হয়ে যাবে, কিন্তু করা যেতে পারে অল্টারনেটিভ সিস্টেম হিসেবে, এটা খুব ওয়েলকাম। মানে এখন উনি জানিয়েছেন যে কেউ যদি অফিসিয়াল কোনো দরখাস্ত করতে হয় সেটা বাংলাতে, ইংলিশ চলা সম্ভব নয়, বাংলাতে তাহলে সেটা ইন্টারপ্রেট করতে হবে আইন অনুযায়ী, অ্যাডমিনিস্ট্রেটর ইন্টারপ্রেট করবেন, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমি বা তুমি বাংলায় লিখে দিতে পারি, সেটা খুবই খুশির কথা, সেটা খুবই খুশির কথা। ইংলিশে তো সবাই লিখতে পারে না, একটা গ্রামের গরিব মানুষ, খুব প্রান্তিক মানুষ, সে কি করে ইংরেজি লিখবে? তাহলে এই কথাটা খুব ভালো যে তাদের একটা সুযোগ দেওয়া হলো, কিন্তু ওরা যেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করা হয় না হয়, বুঝতে পারছো? যেমন একটা স্কুলে পড়া হয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ থাকে, সব সাবজেক্ট ইংলিশে পড়ানো হয়, সেটা পড়ানোর তার একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু সবার তো সেই ফেসিলিটি নেই। যার কাছে ফেসিলিটি নেই সে বাংলাতেই করবে, সে করুক, কিন্তু আলটিমেটলি ইংরেজিটা শিখে নেওয়া সবার জন্যই ভালো। প্রান্তিক মানুষদেরও শিখতে হবে, জানতে হবে, কারণ অ্যাপ্লিকেশনস এর ফরম্যাটস গুলো সবই ইংলিশে, আইনের বইটাও ইংলিশে, অ্যাডমিনিস্ট্রেশনের সব নিয়মগুলো, বিল ফিল সবই ইংলিশে, আমাদের যে কনস্টিটিউশন সেটাও ইংলিশে। বাংলায় অনুবাদ তুমি করতে পারো, কিন্তু ইংলিশটাতে রাখতেই হবে, ইংলিশের দেশটা, ঠিক আছে? বাংলায় সবাইকে একটা সুযোগ দেওয়া হলো, সেটা খুবই সুন্দর, গরিব মানুষ সুযোগটা পাবে, যে সেরকম সেই অর্থে ইংলিশ শিক্ষিত নয়, সেই সুযোগটা পাবে। স্যার, আমার লাস্ট প্রশ্ন রইল, বঙ্গে বিজেপি প্রায় 2 মাস রইল, তার মধ্যে বিভিন্ন শিল্প বাণিজ্যের প্রস্তাবনার কথা আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তার দুটো খুব চলন্ত উদাহরণ লাক্স কোজির কারখানা এবং আমুল কারখানা। আপনি কি মনে করছেন যে এই কারখানাগুলো সত্যি বাস্তবায়িত হচ্ছে, বা আগামী দিনে আরো কারখানা আসলে আমাদের যে বাংলার যে বর্তমান যে এত হারানো গৌরব ফিরে আসবে? আমি তোমার কথাটা বলি, আমাদের হারানো গৌরব ফিরে আসবে, তার জন্য মুখ্যমন্ত্রী তথা দিল্লি সরকার সবাই, ডবল ইঞ্জিন সরকার, তো ওই কথাটা বাস্তবায়িত হতে চলেছে, এটা আসবেই। আজকে একটা আমুলের বোধহয় একটা কাটা ফিতে কাটা হলো, লাক্সকোজি আসবে, এটা একটা দুটো, টাটাকে ফিরিয়ে আনতে হবে, কারণ ওটা আমাদের আইকন জিনিস, জানো না? কারণ দেশের একটা পিক থাকে, একটা বিজনেস, সেটা হচ্ছে টাটাকে সারা পৃথিবীতে মানে অ্যাজ আ বিজনেস এন্টারপ্রাইজ, তাকে আমরা তাড়িয়েছিলাম, বুঝতে পারছো? একটা ধরো নোবেল প্রাইজ পাওয়া, তাকে আমরা তাড়িয়েছিলাম, তাকে আবার ফিরিয়ে আনতে হবে, টাটাকে ফিরিয়ে আনতে হবে, অন্য বিজনেসও আসবে, এইটা আমি দেখতেই পাচ্ছি করবে। আমি গভর্নমেন্টের মধ্যে নেই, আমি গভর্নমেন্টের কোনো কর্মী বা গভর্নমেন্টের কনস্টিটিউশনাল বডি ফডির মধ্যে আমি কিছুতে নেই, তবে যা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এরা করবেই, এটাই এদের প্রমিস ছিল, অ্যাটলিস্ট আমি বলবো আমাদের দিকে করা উচিত। স্যার, লাস্ট একটাই প্রশ্ন আর, স্যার, এত দুর্নীতি, এত ধরনের ঘোলা জল তৈরি হচ্ছে, সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? সাধারণ মানুষ তো আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলতেই পারে। একদম একদম আস্থা হারিয়ে ফেলতে পারে। আমি যারা আস্থা হারিয়ে ফেলছেন তাদের শুধুই বলবো যে দেখুন, আমাদের দেশে না পাপের অন্ধকারে ডুবে গেছিল। অমাবস্যা কদিন থাকে? একদিন, এক বেলা, আধ বেলা, এরকম থাকে তো, 1-2 দিনের মধ্যে চাঁদটা আবার বেরিয়ে যায়। আমাদের এই অমাবস্যাটা প্রথমে 35 বছর, তারপরে 15 বছর,
অ্যাড করলে কত 50 বছর। তা স্বাধীনতার পরে আমাদের ডবল ইঞ্জিন সরকার ছিল না, জন্ম থেকে শুনে এসেছি। আমি খুব ছোট ছিলাম, বাবা কোলে দাদুর কোলে শুনতাম কেন্দ্রীয় চক্রান্ত, কেন্দ্রীয় চক্রান্ত, মিটিং হচ্ছে, একটা মাইক্রোফোন নিয়ে কমরেড বলছে কেন্দ্রীয় চক্রান্ত। তারপরে শুনলাম তৃণমূল বলছে কেন্দ্রীয় চক্রান্ত। এখন ডবল ইঞ্জিন সরকার হয়েছে। আমি দেশবাসীকে হাত জোর করে অনুরোধ করবো, আপনার অনেক কিছুই মনে হবে ঠিক হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে ঠিক হবে, একটু ধৈর্য ধরুন। এটা বিরাট বড় অপারেশন, রিহ্যাবিলিটেট করতে একটা বড় অপারেশনের মাসের পর মাস লাগে। বিশাল একটা অপারেশন যদি হয় সেটার মাসের পর মাস লাগে। এটা আমাদের দেশের সুনামি হয়ে গেছে। সুনামিটা কখনো একটা ঘর একটু জল ঢেলে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেওয়া না। সুনামি মানে কারোর জানলা ভেঙে বেরিয়ে গেছে, কারোর কারোর বাড়িটাই হয়তো ধসে গেছে। সো দেশটাই একটা সুনামির মধ্যে দিয়ে গেছে, মানে অদেখা একটা সুনামির মধ্যে দিয়ে গেছে। একটু টাইম লাগবে, হতাশ হবেন না, সব কিছু রিফর্ম হবে। পুলিশ এখন আমাদের জনগণের পক্ষে এসছে, পুলিশের কাজ করছে। ওই যে শাসকের আইনটা বন্ধ হয়ে আইনের শাসন, এই জিনিসটা এসছে। ভয় আউট, ভরসা ইন, এগুলো হচ্ছে। একটু ধৈর্য ধরুন, একটু টাইম লাগবে, কারণ ক্যান্সারটা বিরাট বড় মাপের ছিল। এখনো দেখুন ক্যান্সারের সেলস গুলো বেঁচে রয়েছে না, এইটা জেলে টেলে এখনো যায়নি। প্রথম দিকে যে প্রশ্নটা ছিল, জেলে যখন যাবে তখন হবে, জেলে যাবে, এটা বাঁচতে পারে না। তবে বিদেশে পালানোটা বন্ধ হয়েছে, সেটা একটা দারুণ। আর চোখের জন্য চিকিৎসা এখানেই করাতে হবে, ব্যাস, এইটা একটা করা পদক্ষেপ। কিন্তু রক্ষা কবচ কথাটা আমি একদম বরদাস্ত করি না। রক্ষা কবচ হচ্ছে একটা ইমিউনিটি নেওয়া যায় বিশেষ বিশেষ কারণে, আর একটা কি যেন একটা টার্ম আছে আইনের, আমি সেটা জানি না, সেটা নেওয়া যায় যে মানে অন্যায় করে তুমি আমাকে হঠাৎ হ্যান্ডকাফ না লাগাও। এ তো একটা বাচ্চাও জানে, একটা বৃদ্ধও জানে, যে রোগীটা শুয়ে আছে সেও জানে এ অপরাধী, এর সাজা হওয়া উচিত, এর জেল হওয়া উচিত, এর যাবজ্জীবন কারাদণ্ড বা তার চেয়ে কঠিনতম শাস্তি হওয়া উচিত। কেন হচ্ছে না সেটা জানি না। রক্ষা কবচ কথাটা শুনলে একটু মন খারাপ লাগে, তবু আপনারা একটু ধৈর্য ধরুন। অনেক লোক আছেন, আমাদের মতো মানুষ আছেন, যারা এই গলা তুলেছেন, সোচ্চার হয়েছেন, এই রক্ষা কবচ কথাটা আস্তে আস্তে উঠে যাবে। অনেক 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 ধন্যবাদ স্যার।